একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি শুরু। আর সেই যুদ্ধটি হলো জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করার। গতকাল শনিবার দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনের মতো এই যুদ্ধেও সফল হতে দলের সমর্থন ও সমন্বয় চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন 52% মানুষ সরাসরি তাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন, তাই তাদের এখন সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে। এদিন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক করা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকার গঠনের 2.5 মাস পর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে প্রথমেই মতবিনিময় সভায় অংশ নিয়ে দলটির মহাসচিব বলেছেন, তারা যেদিকেই তাকান সেদিকেই শুধু নাই আর নাই শোনেন। এই অবস্থায় দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ দেখছেন তারা। তার মতে বাংলাদেশের রাজনীতি এখনো পরিচ্ছন্ন হয়নি। এরই মধ্যে আবার সরকার গণভোটের রায় ও জনগণের মতামতকে উপেক্ষা করে বৈষম্যমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে অভিযোগ করে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতারা রাজপথে আন্দোলনের হুমকি দিয়ে বলেছেন, বিএনপি যেভাবে ব্যাকপাস খেলছে তাতে গোল খাওয়ার আশঙ্কা বেশি। রাজনীতির মাঠে কে কাকে গোল দিতে যাচ্ছে? এছাড়া শনিবারের মতবিনিময় সভায় দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি, আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আমাদের সাথে যুক্ত হবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। তৃণমূল পর্যায়ে নেতাদের কাছে প্রধানমন্ত্রী আসলে যে বার্তা দিলেন, যে একটি লাইন আসলে আমরা সবাই দেখছি, সেটি তিনি বলেছেন যে একটি যুদ্ধ শেষ হয়েছে, আরেকটি শুরু হয়েছে। মানে নির্বাচনী প্রচারণার সময় আপনারা ইশতেহারে যেই প্রতিজ্ঞা করেছিলেন জনগণের সাথে, সেগুলো বাস্তবায়ন করার কথা তিনি বলেছেন এবং নির্বাচনটা কঠিন হবে সেই তিনি প্রতি মুহূর্তে অনুভব করেছেন, সেই বক্তব্যও তিনি দিয়েছেন। ইশতেহারটা আসলে জনগণের ইশতেহারে পরিণত করার জন্য এই মুহূর্তে আসলে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিএনপি নেতাকর্মীরা কি বার্তা পেলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোক প্রিন্স ভাই এবং ডিবিসির দর্শক শ্রোতা। আপনি দেখবেন যে নির্বাচন তারেক রহমান যে যুদ্ধটার কথা বলেছিলেন, অর্থাৎ গণতন্ত্র যে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন, একটা ফেসিস্ট যে বাংলাদেশকে জোর করে ক্ষমতায় বসেছিলেন, সেই ফেসিস্টের বিরুদ্ধে কিন্তু আমরা প্রিন্স ভাই আমরা মিলে কিন্তু দীর্ঘদিন আমরা সংগ্রাম করেছি। সেই সংগ্রামে আমরা জয়ী হয়েছি বটে, কিন্তু এখন এলে এই সংগ্রামকে অর্থবহ কাছে জনগণের চাহিদা যেটা, কাঙ্ক্ষিত প্রত্যাশা যেটা, সেটাকে পূরণ করাই কিন্তু এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যার জন্য আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণ আমাদের যে ইশতেহার, আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলি ব্যক্ত করেছিলাম, সেগুলির পক্ষে প্রায় 52% জনগণ রায় দিয়েছে। সুতরাং আমাদের কিন্তু একটা দায়িত্ব এই প্রত্যাশাকে পূরণ করে আগামী দিন দলকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা করার জন্য যেমন প্রশাসন আছেন, রাষ্ট্রযন্ত্র আছে, পাশাপাশি কিন্তু আপনি জানেন যে এই নির্বাচন একটা দলীয় নির্বাচন, দলীয় সরকার পার্টির অধীনে কিন্তু নির্বাচনগুলি হয়, স্থানীয় সরকার এই জাতীয় সংসদ নির্বাচনগুলি। সুতরাং পার্টির নেতাকর্মীরা যদি এখানে সক্রিয় সহযোগিতা না করে, তাইলে এই ইশতেহার বাস্তবায়ন করা কিন্তু সম্ভব না। সেই বার্তাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আবার তৃণমূল পর্যায় পর্যন্ত তো আসলে তিনি বক্তব্য দিয়েছেন, তৃণমূলের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে তিনি আলোচনা করেছেন। সেখানে একটা সময় পর্যন্ত, অর্থাৎ বিগত 16-17 বছর ধরে বিএনপি আসলে তাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কতখানি সংগঠিত রাখতে পারছে, সেটি নিয়ে একটা বিরাট প্রশ্ন ছিল জনমনে। সেই না আসলে এখন কেটে গেল বলে কি মনে? আমি আপনি এই যে কথাটি জনমতে আপনি বলছেন, বরং আপনি দেখেন বিএনপি দীর্ঘ 17 বছর একটা ফেসিস্ট, একটা মানে একটা দুর্বিষহ সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম করে টিকেছিল, এখানে তো মূল কৃতিত্বটা কিন্তু তৃণমূলেরই। তৃণমূলের কৃতিত্বের জায়গায় আসবো। আমাদের সাথে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। যে কৃতিত্বের জায়গায় আমি বলছি আপনি দেখবেন যদি তৃণমূল সংগঠিত না থাকতো, তাহলে কি নির্বাচনে এই রেজাল্ট করা কি বিএনপির পক্ষে সম্ভব হতো? সুতরাং ইট ইজ টোটাল ক্রেডিট হলো তৃণমূলের। তারা দলটাকে সুসংগঠিত করে রেখে একটা ফেসিস্টকে মোকাবেলা করে, যেমন আমরা প্রায় বলি বিশ্বের ইতিহাসে আপনি এই রেকর্ড কোথাও পাবেন না যে একটা দলের বিরুদ্ধে প্রায় 60,000 মামলা, যার আসামি সংখ্যা 1,60,000। এমন নেতাকর্মী নাই তৃণমূলে বা কেন্দ্রীয়ভাবে, শুধু বেগম খালেদা থেকে শুরু করে একেবারে তৃণমূলের ওয়ার্ডের কর্মীরা পর্যন্ত জেল খাটে নেই। সুতরাং এই যে একটা আত্মত্যাগ এবং এই যে একটা কঠিন ঐক্যের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই পর্যন্ত বিজয় অর্জন করেছি। সুতরাং তৃণমূল ঠিক আছে, কিন্তু এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা নির্বাচনে যে ওয়াদাগুলি করেছিলাম, যে কমিটমেন্টগুলো জাতির কাছে করেছিলাম, যেমন আপনি দেখেন আমরা ইতিমধ্যে সেগুলি বাস্তবায়ন আমরা একটা সরকারের বয়স হলো মাত্র 2 মাস 10 দিন, 11 দিন আজকে।
সরকারে। সেখানে আপনি দেখেন, আমি একটা উদাহরণ যদি আপনাকে টেনে দেখাই, যদি 2008-এর নির্বাচন, এখানে দুইজন বিজ্ঞ রাজনীতিবিদ আছে, 8-এর নির্বাচনে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের মানুষ চুম্বকের মতো গ্রহণ করেছিলেন। গভর্নমেন্ট রাষ্ট্রীয় মেকানিজম ছিল সেটা। হাসিনা সরকার ওই বলেছিলেন নির্বাচনের আগে যে যদি আমাদেরকে ভোট দেন আমরা 10 টাকা চাল খাও। এটা জনগণকে তারা কিন্তু একটা চিট করেছে। বলেছে আমাকে যদি ভোট দেন আমি বিনামূল্যে সার দেবো, আমাকে যদি ভোট দেন আমি ঘরে ঘরে চাকরি দেবো। কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল, বাস্তবায়ন করতে পারে নাই। কিন্তু আপনি না, আমাকে একটু বলতে দেন, আমাকে বলতে গেলে আপনি পেয়ে যাবেন। কিন্তু যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে ওয়াদা করেছিলেন আমি ফ্যামিলি কার্ড পরিবর্তন করবো, ইতিমধ্যে কিন্তু বাস্তবায়ন হয়েছে। উনি বলেছে আমি কৃষক কার্ড দেবো, কৃষক কার্ড কিন্তু শুরু করেছে, ইট ইজ দ্য পাইলটিং আমরা শুরু করেছি। উনি বলেছে 10,000 টাকা করে আমি কৃষি ঋণ মকুব করে দেবো, ইতিমধ্যে 12,000 লোকের এই ঋণ মকুব হয়ে গেছে। আর উনি বলেছে আমি খাল খনন করে আমি এই যে সারা বছর জল সংরক্ষণ করে যাতে আপনার চাষাবাদ বৃদ্ধি হয় সেটা আমরা করেছি। উনি বলেছে আমি বৃক্ষরোপণ করবো, সেটা শুরু হয়েছে। অর্থাৎ যেটা পত্রিকায় লিখেছে আমরা দেখেছি যে ভোট দেওয়ার যে কালি আঙ্গুলের মধ্যে দেয়, সে কালি শুকাবার আগে তারেক রহমান কিন্তু তার কমিটমেন্ট বাস্তবায়ন করেছেন। তা আপনি যে কথাটি বলছেন, এই যে কমিটমেন্ট বাস্তবায়ন, আমি মনে করি এইটাই জনগণকে আশাবাদী করে রেখেছে, যার জন্য জনগণ এখন আমরা গেলেই বলে যে আমরা কখন ফ্যামিলি কার্ড পাবো, জনগণ আমাদেরকে কৃষক কার্ড দেবেন। ইমাম মজ্জেরাম বলেন আমাদের সব মসজিদে কবে হবে। এই যে 60 দিনে যে আমরা প্রকল্পগুলো শুরু করেছি পাইলটিং, আমরা আশা করি যে আগামী 5 বছরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের কাছে এই কমিটমেন্টগুলি বাস্তবায়ন করব। সেই কমিটমেন্ট বাস্তবায়নের প্রত্যাশা যখন আপনারা করছেন, রহিন হোসেন প্রিন্স, ঠিক একই সময়ে বিরোধী যে রাজনৈতিক দল আছে কিংবা জামায়াত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট আছে তারা আবার আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছেন, সেরকম একটা হুঁশিয়ারিও তারা বারবার দিচ্ছেন। সত্যিকার অর্থেই কি আপনিও মনে করছেন যে বিএনপি যেই প্রত্যাশাগুলোর কথা নির্বাচনী ইশতেহারে বলেছিল সেগুলো আমরা বাস্তবায়ন হতে দেখছি ইতিমধ্যে? আপনাকে ধন্যবাদ, আলোচকদের ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। দেখেন, এটা তো বিএনপির তার দলীয় বিষয় প্রধানত, এবং তারা একটা ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের বাস্তবায়নে যাচ্ছে কিনা। আমাকে এর কথা যদি বলেন, দুইটা অ্যাসপেক্ট থেকে বলতে চাই। প্রথম কথা, যে সময়ে এই সময়ে সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় হয়েছে বলে আমি তা মনে করি না। কিন্তু দেখার ব্যাপার সূচনাটা কেমন হলো। এখন একটা উদাহরণ দিই, আমাদের সাথে যে পার্থক্যটা বা যেটা আমরা এখনো পর্যন্ত পরিষ্কার না আমি সেটা বলতে পারি। উদাহরণ দিই, যেমন এখানে এই সময় যত কাজ হয়েছে তার মধ্যে আমি যদি একটা মডেল ধরি, কৃষি ঋণ মৌকুফ, অবশ্যই এটা পজিটিভ দিক, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আমাদের প্রশ্ন যেটা, আমি কৃষি ঋণ মৌকুফ করলাম কেন? কারণ কৃষকদের পক্ষে তারা যথাযথভাবে দাম পায়নি জিনিসপত্রের, তার উৎপাদিত জিনিসের উৎপাদন খরচ বেড়ে গেছে, সুতরাং এই ধরনের ঋণ পরিশোধ করা সম্ভব না, সুতরাং মৌকুফ করলাম। এই তো যুক্তি, তাই ছাড়া তো কোনো যুক্তি হইতে পারে না। আমি একজন লোক তেল মাথায় তো আর তেল দেবো না, এটাই। এবং প্রসঙ্গক্রমে বলি, আমি বিএনপির নেতারই উদাহরণ বলি, যিনি এখন প্রধানমন্ত্রী, তিনি লন্ডনে ছিলেন, নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, তখন চাষিরা আলুর দাম পাচ্ছিল না। উনি ওইখান থেকে বক্তৃতা করে বললেন যে ওইসব আলোচনার থেকে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আলু চাষিদের কাছে টাকা পৌঁছায় দেওয়া। খুবই কারেক্টলি বলেছেন। তাহলে এইবার আসি, আমরা দেখতে চাই এই কৃষি ঋণ মৌকুফ করার পরে বাকি 2টা কাজ উনি করছেন কিনা। 2টা কাজের জন্য আগে বলি দৃষ্টিভঙ্গিটা কি, যেই কৃষকদের আর কখনো ঋণ খেলাপি হতে হবে না, ঋণ মৌকুফ করা লাগবে না। তাহলে করা দরকার 2টা জিনিস। 1 নম্বর হচ্ছে কৃষি উৎপাদন ব্যয় কমানো, সার, বীজ, কীটনাশক, পানি কম মূল্যে পাবে 1। 2 হচ্ছে উৎপাদিত ফসলের লাভজনক দাম পাবে। সেইটা যদি মার্কেটে না পারে, সরকার প্রয়োজন ওই জিনিসপত্র কিনে নিয়ে তারা নিজেরা রাখবে এবং তারপরে এখানে নানাভাবে সাপ্লাইয়ের কাজটা করবে। পরবর্তী পদক্ষেপটা আমাদের কিন্তু দেখছি না। কৃষি ঋণ কিছু মানুষের মৌকুফ হলো, কিন্তু যদি ওই যে একটু আগে যেটা বললাম, এই কাজগুলো যদি না হয় তাহলে দেখবেন আবার ভবিষ্যতে এ ধরনের ঋণের জালে আবদ্ধ হবে, আলটিমেটলি আমরা কিছু করতে পারবো না। আমি একটা উদাহরণ, তারা যখন বারবার বলছেন যে এই তারা আসলে এবারে নির্বাচনী প্রচারণায় যে কার্ডগুলোর কথা বলেছেন, ইতিমধ্যে তারা সেই কার্ডগুলোর নিয়ে কাজ শুরু করেছেন, জনগণের কাছে সেই কার্ডগুলো পৌঁছে গেছে। সত্যিকার অর্থে কি এই কার্ডগুলো আসলে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন? আমি ওই কথার মধ্যে বুঝে নেন, প্রথমে কার্ড দিচ্ছে, দরিদ্র মানুষকে কিছু নগদ পাচ্ছে, অবশ্যই ভালো খবর। কিন্তু আমি বলছি পরেরটা কি হচ্ছে। আবার একটা উদাহরণ দিতে, আপনার এই কথা আবার হবে কি না। আরেকটি প্রশ্ন তুলেছিল, কার্ডের যে অর্থায়ন সেটাই বা কোথা থেকে? না, সেটা সমস্যা না। আমি কার্ডের অর্থায়ন, আপনি অন্য কাজে অর্থায়ন হইতেছে, কার্ডের অর্থায়ন তো সবই তো জনগণের ট্যাক্সের টাকা, আগে কোথায় দেবো, আগে দরিদ্র মানুষের জন্য করব, ওই ব্যাপারে আমরা মনে করি না। কিন্তু আবার একটু উদাহরণ দিই, ধরেন আপনি দরিদ্র মানুষকে 2,500 টাকা করে দিচ্ছেন, হ্যাঁ দেওয়াটা খারাপ না,
কিন্তু এই 2,500 টাকার সাথে আপনি যদি জিনিসপত্রের দাম কন্ট্রোল রাখা বা রেশন ব্যবস্থা চালু না করেন, 2,500 টাকার মূল্য যখন 1,000 1,500 চলে আসবে তখন কিন্তু মূল্যহীন হয়ে যাবে। তা আমি বলতে চাচ্ছি যে পরের পদক্ষেপগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান না বলে বলা যায় না, এবং ওই কাজ না করলে এইটা কিন্তু শেষ বেলায় সবার কল্যাণে হবে না। কিন্তু আমি একটা পয়েন্ট বলে শেষ করি। আপনি যেহেতু এই কথা বললেন এবং আপনি সূচনায় শুনলাম বলছেন যে একটা যুদ্ধ শেষ, জনগণের জন্য প্রতিশ্রুতি রক্ষা। আমি ছোট্ট করে বলি, এখানে মুশাররফ ভাই আছেন, বিএনপির একজন, শুধু উনি সংসদ সদস্য না, উনি একজন সম্পাদক, এই কারণে বলি। দেখেন, আমরা বলেছি যে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার কাজটা শুরু করা দরকার, যার জন্য নির্বাচন। যা চেয়েছিলাম সবটা হয় নাই, সেটা অন্য আলোচনা। তাহলে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটা যেটা শুরু করলাম, তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার জন্য কি কি করছেন দেখার দরকার। আরেকটা হচ্ছে যে জনগণ দীর্ঘদিন সংকটে ছিল, তার মধ্যে একটা মব সন্ত্রাস ছিল। আপনি টাইটেলে বললেন যে মব আইন করে এই কাজটা করবে, এটাই। এবং জনজীবন বলতে ইউনূস সাহেব কি করে গেছে, উনি আগে শিখাইলো উনি নাকি জিরো দারিদ্র কি জিরো বেকারত্ব এবং জিরো কার্বন করবেন। উনি দরিদ্র প্লাস করছে, বেকারত্ব প্লাস করছে, মব তো করছেই, কার্বনও প্লাস করছে। তাহলে সেইখান থেকে উত্তরণের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি আমরা বুঝতে চাই এবং দলকে কাজে লাগাচ্ছে কিনা সেইটা আমরা যদি না দেখতে পারি, তাহলে কিন্তু জনগণের কল্যাণে কার্যকর হবে বলে আমার মনে হয়। যেই শূন্যতার জায়গাগুলো এতক্ষণ রহিন হোসেন প্রিন্স বলেন, ঠিক একই জায়গাটিতে আজকে গতকাল বিএনপির মহাসচিব বলেছেন যে তারা আসলে যেদিকেই তাকান সেখানেই শুধু নাই আর নাই। এই অবস্থা আসলে এই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাটা তাদের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ। এই 2.5 মাসে বিএনপি কতখানি সেই চ্যালেঞ্জের সামনে আগাতে পেরেছে? ধন্যবাদ। এই বক্তব্যটা তো আসলে কারেক্ট। বাংলাদেশে 2001-এর পরে কোনো গ্রহণযোগ্য ভালো নির্বাচন হয়নি। 25 বছর পর নির্বাচন হয়েছে। গত 17-18 বছরে আওয়ামী ফ্যাসিবাদের সময় অর্থনীতি তো সিম্পলি মানে ব্রোকেন ডাউন আর কি, সিম্পলি ছিল না আর কি। আপনার একটা টোটাল অলিগার্কি ডেভেলপ করেছে। আপনি যদি কোটিপতির সংখ্যা দেখেন, বাংলাদেশ ব্যাংকের হিসেবে ইয়ার অন ইয়ার বেসিসে কোটিপতির সংখ্যা বেড়েছে। আপনি যদি দালানের মালিক, প্লটের মালিক, ফ্ল্যাটের মালিক হিসাব করেন, সংখ্যায় ডে বাই ডে বেড়েছে। কিন্তু উল্টো দিকে যদি আপনি আবার জবের কথা দেখেন, জব নাই প্রাইভেট সেক্টরে। আপনি যদি আবার দেখেন যে নতুন কোম্পানি ডেভেলপ করেছে কিনা প্রাইভেট সেক্টরে, সেটা নাই। এফডিআই আসছে কিনা, সেটা আসে নাই। তাহলে আওয়ামী আমলে আমরা যেটা দেখেছি, 40টার মতো ব্যাংক রেড জোনে চলে গেছে। এই যে বাস্তবতাটা, যেটা হচ্ছে যে আপনি প্রচুর ক্যাশ ইনজেক্ট করতেছেন ইকোনমিতে, কিন্তু এই ইকোনমিটা প্রোডাক্টিভ কোনো কিছু প্রডিউস করছে না। এই মডেলটাকে বলা হচ্ছে অলিগার্কির মডেল। এখানে প্রিন্স ভাই আছেন, আমাদের একসময় যারা বাম রাজনীতির, ওনারা হচ্ছে গুরুজন, যেই রাজনীতির কথা ওনারা বলেন আর কি। তো সেই যে একটা অলিগার্কিক মডেলের ইকোনমি হাসিনা তৈরি করে দিয়ে গেছে, এটার মধ্য দিয়ে সালমান এফ রহমান তৈরি হয়েছে, এটার মধ্য দিয়ে এসালম তৈরি হয়েছে, এটার মধ্য দিয়ে আপনার বসুন্ধরা বলেন, সামিট গ্রুপ বলেন, বড় বড় বিগ কোম্পানি তৈরি হয়েছে। কিন্তু রাষ্ট্রের প্রোডাক্টিভ জায়গা, ইকোনমির জায়গাতে দেখবেন মানে মিডল ক্লাস জব তৈরি করা, গ্র্যাজুয়েট লেভেলের জব তৈরি করা, সেটা হয় নাই। তো সার্টেনলি সেরকম একটা অলিগার্কিক ইকোনমির জায়গায় যেরকম লুটপাট আর প্লান্ডার হয়েছে, সেখানে এসেই আপনার প্রফেসর ইউনূস কী করেছে, মানে এখন রিসেন্টলি একটা বয়ান শুনতেছি যে 17 বছর ধরে হাসিনা না হয় লুটপাট করে সব চুরি করে দিয়েছে, কিন্তু ইউনূস সাহেব আপনি 16 মাসে তো সব ঠিকঠাক করে দেবেন, আপনি তো সেটাও পারলেন না। মানে ভাবখানে এরকম যে আমি 17 বছরের চুরির সব ঠিকঠাক করা, ফিক্স আপ করার দায়িত্ব আমি 16 মাসের একজনকে দায়িত্ব দিয়েছি। এটা সিম্পলি একটা রং জায়গা। প্রফেসর ইউনূস কী করেছেন, প্রথমে আপনার মনে থাকার কথা, দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে একটা টিমকে দায়িত্ব দিয়েছেন, এক টিম অফ ইকোনমিস্ট, যে আসলে আর্থিক খাতে কি হয়েছে এটার একটা শ্বেতপত্র তৈরি করা। এবং ওনাদের মাধ্যমেই আমরা জানলাম যে 227-28 বিলিয়ন ডলার শুধু লুট হয়েছে। প্রফেসর দেবপ্রিয় ভট্টাচার্যের টিম যে খুব ভালো কাজ করেছেন সেটা আমি বলবো না, ওনারা পেপার ওয়ার্ক দিয়ে, পেপার কাটিং দিয়ে করেছেন, কিন্তু গভর্নমেন্ট মিনিস্টেরিয়াল লেভেলে অডিটগুলোকে এক্সপ্লোর করা যে কোন কোন লেভেলে কি চুরি হয়েছে, সেই গভীরতাতে ওনারা যান নাই। বাট অ্যাটলিস্ট আমরা জেনেছি ওনারা ব্যাংক খাতের যারা লুটেরা ছিল তাদেরকে ওনারা গ্রিপ টেনে ধরেছেন, সম্মিলিত ব্যাংক করবার চেষ্টা করেছেন, ম্যানেজমেন্ট বদলে দিয়েছেন,
যেসব জায়গাতে আপনার লুটপাট হয়েছে সেই লুটপাট বন্ধ করে তুলে ওনারা আসলে যদি শুরুটা করে দিয়ে যান তাহলে বিএনপির জন্য তো এটা আরেকটু সহজ হওয়ার কথা ছিল। কিন্তু সার্টেনলি BNP সহজ এত হয়েছে পদে পদে যদি তাহলেও তারা 24-এর 5 challenge তারিখে 24 সালের 5ই আগস্ট যদি বিএনপি ক্ষমতা নিত, বিএনপি এতদিন ব্যাংকরাপ্ট হয়ে যেত, কারণ তার সেই কিন্তু পলিটিক্যাল বিএনপির তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার, আছে, যেটা হয়তো এই অন্তর্বর্তী সরকারের কিন্তু এই লেভেলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, যে এই রকম একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যে রাষ্ট্রের দায়িত্বটা 2 বছরের জন্য একটু টেনে আটকে দিয়েছেন, যে আপনার লুটপাটটা ছিল, প্লান্ডার ছিল, প্রতিদিন 3,500 কোটি টাকা করে গড়ে লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে। ইউনূস সরকার অ্যাটলিস্ট সেটা টেনে ধরেছেন, ব্যাংক রেজুলেশন আইন করেছেন, মালিকানা বদলেছেন, এরপরে হচ্ছে 18 ক যুক্ত করে যে অর্ডিন্যান্সগুলো দিয়ে একটা ডিসিপ্লিন ফেরানোর চেষ্টা করছিলেন। আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সেগুলোতে বিএনপি সেই জায়গা থেকে সামনে এগোচ্ছে কিনা, সেইটা হচ্ছে ফ্রাস্ট্রেটিং, যে সেখানে সামনে এগোচ্ছে না। কারণ আপনি দেখেন যেই জায়গাগুলোতে আমরা সবাই মিলে, প্রিন্স ভাই কমিশনের মিটিংয়ে ছিলেন, আমরা সবাই একমত হয়েছি, যেখানে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, এমন জায়গাগুলো বিএনপি রাটিফাই করে নাই। গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, টেলিকমিউনিকেশন আইনে একটা প্রভিশন চেঞ্জ করে যে এনটিএমসিল যাকে তাকে তার ফোন প্রাইভেসি এগুলোকে আপনার হ্যাক করে ইন্টারফেয়ার করছে, এগুলোকে বদলানো, সুপ্রিম কোর্টের বিচার বিভাগকে মানে স্বাধীন করা, সচিবালয় নিরপেক্ষভাবে জাজ অ্যাপয়েন্ট করা, ব্যাংক রেজুলেশন আইন, এই জায়গাগুলো যেখানে আমরা সবাই মিলে একমত হয়েছি। যে আপনি যদি যে বললেন না যে মর্নিং শোজ দ্য ডে, যে আপনি যে আগামী দিনটাতে আমাকে আরো বেটার গভর্নেন্স দেবেন, তার জন্য যে সূচনা পর্বটা ছিল, সেই সূচনা পর্বে তো আপনি আমাদের হতাশ করেছেন। এই বাক্যটি বলার জন্য কি 2.5 মাস সময় যথেষ্ট বলে? এটাই তো র্যাটিফাই করার কথা। 133টা অধ্যাদেশের অনেক কিছু তো আপনারা র্যাটিফাই করেছেন, যেটা না করলেও আমাদের কিছু যাইতো আসতো না। তো সেখানে আপনি যেটা না করলে যাইতো আসে সবার জন্য, প্রত্যেক দিন যায় আসে, সেই জিনিসগুলো তো আপনি র্যাটিফাই করেন নাই। ইভেন দেখেন জুলাই, একটা সিম্পল জিনিস, জুলাই জাদুঘর, যে জাদুঘরটার ব্যাপারে সব দল ক্রস পার্টি বিশেষ কমিটিতে একমত হয়েছে, বিএনপি এবং জামায়াত এনসিপি সবাই মিলে, সেটা পর্যন্ত পার্লামেন্টে উঠায় নাকচ করে দিল, সংশোধনী দিয়ে দিয়ে এটা আগের ফর্মে র্যাটিফাই করলো না। সব ইস্যু নিয়ে আবার নতুন করে আলোচনারও সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে যে অধিকতর ভালো করবেন, তাই না? বিএনপি যুক্তি যেটা দিয়েছে, এর থেকে অধিকতর ভালো আইন আমি আনবো। আপাতত যেটা মরা মাকে দাফন করার যেটা আছে, আপাতত এটা রাখেন। 2 মাস পরে বাজেট অধিবেশন চলে যাক, উইন্টারে আপনি নতুন অধিবেশনে আবার নতুন প্রস্তাব দেন। এখন তো আপনার কিচ্ছু নাই এই মুহূর্তে, অ্যাজ অফ টুডে, আজকে যদি আমি গুমের শিকার হই, বাংলাদেশে কোনো আইন নাই এটাকে অ্যাড্রেস করবার জন্য। মানে এই অবস্থায় তাহলে আসলে সত্যিকার অর্থে এবিএম মোশাররফ হোসেন, আমরা আসলে এগিয়ে যেতে পারছি কিনা, বিএনপি এই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দেশটাকে টেনে তুলতে পারছে কিনা, সেটি নিয়ে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার শঙ্কা বলছে, তাদের আস্থাহীনতার কথা বলছে, সেই সময় আসলে বিএনপি বা বিএনপি নেতাকর্মীরা কি চিন্তা করছেন? আমি এই উত্তর নিব আপনার কাছে। একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। এবিএম মোশাররফ হোসেন প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই 2.5 মাসে যেই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বিএনপিকে আসলে বাংলাদেশকে টেনে তুলতে হবে, সেটি বারবার বিরোধী রাজনৈতিক দলরা বলছে, কোনোভাবে সেই কাজটা এগুচ্ছে না। আসলে মানে সত্যিকার অর্থে কি আসলে বিএনপি এক কদম এগোতে পারলো না? না, আমার মনে হয় বিরোধী দল বিএনপির প্রতি এই যে বক্তব্য দিচ্ছে, এটা খুব সুবিচার করছে না। আপনি দেখেন এখানে আমাদের একজন রাজনীতিবিদ, 2 জন রাজনীতিবিদ আছে। আগে আমরা কিন্তু মব কালচার নিয়ে অনেক কথা বলেছি। আপনি কি এখন কি মব কালচার দেখতে পাচ্ছেন? এটাকে আপনি কি উন্নতি বলবেন না? এটা কি জনগণের প্রত্যাশা পূরণ বলবেন না? আপনি আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক অসন্তুষ্টি ছিল, যে ইউনূস সরকার 1 বছর 6 মাসে আইন শৃঙ্খলা, এখন আইন শৃঙ্খলা আপনার, আমার তো মনে হয় কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে, এবং জনগণের এখন কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে কোনো অভিযোগ নাই। এক। দ্বিতীয়ত আপনি দেখেন যে কোনো জায়গায় সরকারি দল, যে কোনো গভর্নমেন্ট দল, এটা আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, সরকারের দলের কিন্তু একটা দৌরত্ব দেখেন সবসময়। আপনি কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আছে, এটা আমার মনে হয় জনগণ বোঝে কি না, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ এই লাগামটা টেনে ধরতে বিএনপি কিন্তু, এই গভর্নমেন্ট কিন্তু সক্ষম হয়েছে। এটাকে বিএনপি, তো আমি মনে করি ক্রেডিটটা বিএনপিকে দেওয়া উচিত। আপনাদের মহাসচিব যে কথা বলেছেন যে বাংলাদেশের রাজনীতি এখনো পরিচ্ছন্ন হয়নি, মানে এখনো এই গণঅভ্যুত্থানের পরেও দাঁড়িয়ে আসলে কেন পরিচ্ছন্ন রাজনীতি খুঁজে পাচ্ছে না? পরিচ্ছন্ন রাজনীতি বলতে আমাদের তো এই যে জুলাইতে তো আমাদের মাঝে একটা নতুন আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। আমি হয়তো উনি যে কথাটি বলেছে, আজকে দেখেন এই যে অনেক ভালো কাজটাকে অনেক ভালো দেখছেন, অনেকে অনেকভাবে অনেকে সমালোচনা করছে। এই যে এখন বলা হচ্ছে, যদি এরকম বলে যে আমরা একটা কাজ শুরু করেছি, এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এখন দেখেন প্রশ্ন তোলা হচ্ছে টাকাটা কোথা থেকে আসবে।
আমার তো মনে হয় বিরোধী দল থেকে শুরু করে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তারা এটাকে সমর্থন করে, বরং এটাকে আরও কীভাবে আরও এফেক্টিভ করা যায়, কার্যকরী করা যায়, মানুষের দৌড়গোড়ায় নিয়ে যাওয়া যায়, সেই জন্য সহযোগিতা করা। আবার তারা আরেকটি বড় অভিযোগ করছেন যে আপনারা আসলে নির্বাচনের আগ মুহূর্তে যেই বিষয়গুলো নিয়ে ঐক্যমতে পৌঁছেছিলেন সেগুলো থেকেও এখন আপনারা না, আমি একটু ব্যারিস্টার ফুয়াদ সাহেব যে কথাটি বলেছেন, উনি বলেছেন জুলাই স্মৃতি জাদুঘরের একটা বিল নিয়ে উনি কিন্তু বলেছেন। সেখানে কি হলো, একজন বেসরকারি সদস্য, আমি তো সংসদে ছিলাম, বিএনপি বিলটা উত্থাপন করেছে। সেখানে একজন বেসরকারি সদস্য এইটুক সংশোধন করতে চেয়েছিল, বিলের সব কিছু ঠিক আছে, ওখানে বলা হয়েছে যিনি এই ট্রাস্টের সভাপতি থাকবেন উনি একজন বিশিষ্ট ব্যক্তি থাকবেন। ওই মাননীয় সংসদ সদস্য বলেছে না, এইটার মূল কাজটা করবে সংস্কৃতি মন্ত্রণালয়, সুতরাং ওখানে যদি বিশিষ্ট ব্যক্তির পরিবর্তে যদি মন্ত্রীকে রাখা হয় তাহলে মন্ত্রীর একটা দায়বদ্ধতা তৈরি হবে এবং কাজটা উনি দ্রুত হবে। এইটুক চেঞ্জ, এর বাইরে তো কোনো কিছু না। বাকিটা যেটা ফরহাদ ভাই বা প্রিন্স ভাইরা যা করেছে তাই। এখানে যুক্তিটা হলো যে মন্ত্রীকে একটা দায়িত্বের মধ্যে নিয়ে আসা। যদি মনে করেন এটা গণভোট কিংবা জুলাই সনদের ইস্যুতেও আপনারা যা বলেছেন সেখান থেকে দূরে সরে নো, আমরা একটু দূরে সরে নাই, বরং এইটা নিয়ে বিরোধী দল খুব পরিকল্পিতভাবে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি একটু বলি, এখানে দুইজন বিশিষ্ট ব্যক্তি আছেন যারা আপনার এই আলোচনায় ছিলেন। এখানে যেই একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়া হচ্ছে সেটা হলো, আপনি লক্ষ্য করবেন, আপনি নিজেও লক্ষ্য করবেন, জুলাই সনদ একটা জিনিস আর একটা জুলাই আদেশ, এইটা কিন্তু অনেকে তালগোল করে ফেলায়। জুলাই সনদ আমরা বলেছি অক্ষরে অক্ষরে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, এই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। তাহলে কোনটা করব, যেটা ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, যেটা সংসদ ভবনের সামনে জনগণকে সামনে সাক্ষী রেখে আপনি স্বাক্ষর করেছেন, সেইটা আমরা অক্ষর অক্ষর বা কোনো আপত্তি নাই। কিন্তু আপনি জুলাই আদেশ যেটা করেছেন সেটা জুলাই সনদের সাথে তার সম্পৃক্ত নাই। কেন? এখানে জুলাই সনদে আপনার নোট অফ ডিসেন্ট ছিল, যে আমি এই বিষয়গুলি নোট অফ ডিসেন্ট আছে এইগুলি সহ এটা আপনি স্বাক্ষর করেছেন, কিন্তু জুলাই আদেশ যখন আপনি দিলেন সেখানে এই নোট অফ ডিসেন্টকে সম্পূর্ণ অ্যাভয়েড করা। তাহলে কি এই বিষয়টি কি আসলে শুধু রাজনৈতিক এক ধরনের না, রাজনীতি না, আমরা মনে করি এইটাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা এই ঐক্যমত কমিশন ছিল সেটা জনগণের সাথে প্রতারণা করেছে। নাম্বার ওয়ান। আরেকটু জায়গায় আমি আসি, আরেকটু জায়গায় আপনি ক্লিয়ারের জন্য আরেকটা জানেন, আপনি বলা হচ্ছে যে গণভোট, ওকে, গণভোটের পক্ষে আমরা তো ভোট দিতে বলেছি, কিন্তু গণভোটের যে সমস্যাটা আমার মানে বিজ্ঞ রাজনীতিবিদরা ছিল তখন তারা এটা আইডেন্টিফাই করা উচিত ছিল। বলছি, আমরা বলেছি, আপনি 1, 2, 3 বললেন, একটা প্রশ্ন, ঠিক আছে, আমি 1-এ হাত দিলাম, 2-তে হাত দিলাম, 3-এ দিলাম, 4-এ আপনি কি বললেন? যে রাজনৈতিক দলগুলি যেই অঙ্গীকার তাদের ম্যানিফেস্টো তো করবে, জনগণ যদি সেই পক্ষে বাস্তবায়ন করবে। এখন জনগণ যদি মনে করেন এই লাস্টেরটায় যেটা ম্যানিফেস্টোকে স্বাক্ষর করলো, তাইলে তো এই 3টা বাস্তবায়ন করার বাধ্যবাধকতা কি তার কাছে আছে? অর্থাৎ এখানে একটা ধূম্রজাল তৈরি করে এমন একটা গণভোট নিয়েছে যেটা নিয়ে, কারণ এটা আমার মনে হয় যে এই বিতর্কটাকে জিয়ে রাখার জন্য খুব পরিকল্পিতভাবে কাজটা করে। বিতর্ক জিয়ে রাখার জন্য যদি এই পরিকল্পনাটা করা হয়, তারপরেও কিন্তু আমরা বারবার প্রধানমন্ত্রীকেও বলতে শুনলাম গতকাল, তিনিও বলেছেন সর্বোচ্চ শ্রম এবং আন্তরিকতা দিয়ে তারা নির্বাচনের সময় যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন, এমনকি জুলাই সনদও তিনি বাস্তবায়ন করবেন, নেতাদেরকে দিয়েছেন। তারপরেও আসলে কেন বিরোধী রাজনৈতিক দলগুলো মনে করছে কোনোভাবেই এই সনদ বাস্তবায়ন হবে না? প্রথম কথা হচ্ছে যে আপনার এমন কিছু জায়গায় সরকার হাত দিয়েছে যেগুলো র্যাটিফাই করে নাই, যেটা হচ্ছে বাংলাদেশে গত কয়েক দশকের সম্মিলিত সম্মতি তৈরি হয়েছিল। যেমন আমরা কেউ চাই না বাংলাদেশে আর কোনোদিন কেউ গুমের শিকার হোক, কারো মানবাধিকার লঙ্ঘিত হোক, বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে আমরা পুরো জাতি একমত হয়ে আছি গত দশকের পর দশক। বিএনপির নেতারা এইগুলো না থাকার কারণে সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছেন। আজকে যে জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ 16টা জিনিসকে বিএনপি র্যাটিফাই করে নাই, তার সবচেয়ে বড় ভিকটিম হয়েছে কিন্তু বিএনপি। এবং আগামী দিনগুলোতেও ধরেন এই যে ব্যাংক রেজলিউশন আইন নিল না, এসালামের মতো অলিগার্কদের হাতে আবার 7.5% আপনি ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংকের মালিকানা নিয়ে নেওয়ার যে সুযোগ করে দিলেন, এটার মধ্য দিয়ে যে অর্থনীতিতে দেউলিয়াপনা তৈরি হবে, এটা সাফার করবে কে? এটা দায় নিতে হবে কাকে? বিএনপি সরকারকে নিতে হবে। তাহলে আপনি কেন এই কাজগুলো করছেন যেটা দেশের জন্য ক্ষতিকর, আপনার দলের জন্য ক্ষতিকর, আপনার দলের নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে মোশাররফ ভাই কাইন্ডলি বললেন যে জুলাই সনদ নিয়ে আমাদের সমস্যা নেই, আদেশ নিয়ে সমস্যা আছে। আপনাকে একটা মির্জা ফখরুল সাহেবের জুলাই আদেশটা জারি হয়, সবাইকে মনে করিয়ে দিচ্ছি, 13ই নভেম্বর 2025। 30শে অক্টোবর তার আগে
ঐকমত্য কমিশনে আমরা যখন ড্রাফট ফাইনাল করে ফেললাম তখন আলোচনা হয়েছে প্রসেস নিয়ে, যে এটাকে এখন আমরা লিগালি বাইন্ডিং করা অথবা জাতির কাছে উত্থাপন করবার প্রসেস কি হবে। সেখানে পরামর্শ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। সালাউদ্দিন ভাই বলেছেন আমরা একটা গণভোট করে ফেলি এটার উপরে। তখন সবাই বলেছে যে 16 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো গণভোট বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে কিন্তু করা যাবে না এটা তো বলা হয়নি। সালাউদ্দিন ভাইয়ের প্রস্তাবের সাথে আমরা সবাই একমত হইলাম যে ঠিক আছে গণভোট হোক। এবং তার প্রেক্ষিতে দেখেন আদেশ জারি করবার 2 সপ্তাহ আগে 30 অক্টোবর 2025 বিএনপি সংবাদ সম্মেলন ডাকে, যেখানে মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করেছেন, সালাউদ্দিন ভাই পাশে বসা ছিল। লিখিত বক্তব্যে মির্জা ফখরুল সাহেব কি বলেছেন? জুলাই জাতীয় সনদ 2025-এ সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। এরূপ প্রস্তাবিত আদেশের একটা খসড়া সংযুক্তি 2 ও সংযুক্তি 3-এ মানে ড্রাফট করার জন্য, বোঝার জন্য যেটা কি হইতে পারে আলোচনার জন্য এটা আমরা করতে পারি। তাহলে দেখেন আজকে বিএনপি নেতারা বলছে অ্যাজ ইফ এই আদেশের ব্যাপারে আমাদের সাথে কথা বলা হয় নাই, এই আদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানের সাথে সংঘর্ষ করেই তো শেখ হাসিনাকে পদচ্যুত করা হয়েছে। পুরো অভ্যুত্থানের জিনিসটাই তো সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা রিয়ালিটি। আর পুরো সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে সেটাও তো ঠিক নয়। সেটা ডিফারেন্ট আলোচনা, আপনি সংবিধান নিয়ে আলোচনা করলে সেটা অন্য আলোচনা যাব। তাহলে যেই সাবস্ট্যান্সে লজিকটা দেওয়া হচ্ছে যে এই আদেশের ব্যাপারে আমরা একমত হই নাই, এটার সাথে আমরা একমত না, কিন্তু জুলাই জাতীয় সনদটা আমরা বাস্তবায়ন করব। প্রশ্ন হচ্ছে এটা তো আপনি কন্ট্রাডিক্টরি পজিশন নিলেন। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে গণভোটের যে 4টা কোয়েশ্চেন, এইটার ব্যাপারে তো 25-এ আপনার গত বছর নভেম্বরে একই রকমভাবে একটা অর্ডিন্যান্স জারি করা হলো। 4টা কোয়েশ্চেন এই ফ্রেমে প্রশ্ন থাকবে। বিএনপি অর্ডিন্যান্স জারি করেনি, অর্ডার দিয়েছে। না, একটা অর্ডিন্যান্স গণভোটের জন্য, একটা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অর্ডার, আর হচ্ছে একটা গণভোট হবে। এই গণভোটের জন্য তো আলাদা করে একটা অর্ডিন্যান্স জারি করা কিন্তু হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ, যদি একটু অন্যভাবে চিন্তা করি, এই যে আপনি একটা সম্মিলিত সম্মতি তৈরির কথা বলছিলেন, সেখানে তো রাষ্ট্রের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটা সম্মিলিত সম্মতি তৈরি হয়েছিল। সেই বিষয়গুলোকে আসলে পেছনে ফেলে শুধু একটা রাজনৈতিক বিতর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই গণভোট এবং জুলাই সনদ নিয়ে কি আসলে আমরা অনেক বেশি বিতর্ক করছি কিনা সেই প্রশ্নটাও থাকে। এই প্রশ্নটা আমি একটু রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি। এই দুটো ইস্যুকে আসলে বারবার সামনে নিয়ে আসা হচ্ছে কিনা রাজনৈতিক বিতর্ক তৈরি করার জন্য। আবার সম্মিলিত যেই সম্মতির কথা তিনি বলেছেন, সেখানে ছাত্র রাজনীতির বিষয়টাও তা খুব গুরুত্ব পায়। আপনি নিজেও ছাত্র রাজনীতি করে এসেছেন। গতকালকে নিঃসন্দেহে আপনি ইডেনের ঘটনা দেখেছেন। ছাত্র রাজনীতি বন্ধে ইডেনের মধ্যরাতে যে বিক্ষোভ হয়েছে, বাংলাদেশে আসলে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে এরকম পরিবেশ পরিস্থিতি কি আছে? আচ্ছা, আমি একসাথে সামান্য 2-একটা মন্তব্য না করলে আমাদের পজিশনটা বোঝা যাবে না। আমি ছোট একেবারেই খালি বুলেট বলি। প্রথম কথা, বিরোধী দল যখন বলছেন, বিরোধী দল বলতে সংসদে একটা আছে, তার বাইরে কিন্তু আমরাও আছি। সুতরাং অনেক বিষয় এটার সাথে আমাদের সাংঘর্ষিক আছে, এটা প্রথম বুঝে নেওয়া দরকার। আমি আসছি ছাত্র রাজনীতি, তার আগে ছোট করে বলি। দেখেন, আমরা যে ঐকমত্য কমিশনে যখন আলোচনা করলাম, আমরা আমাদের দিক থেকে কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা পরিষ্কার বলেছি, শতভাগ একমত যেগুলোতে হয়েছে সেটাকে ঐকমত্য ধরতে হবে। তাই ছাড়া অন্যটা হলে জোরাজুরি হবে, এটা হয়ও না। কারণ আমরা বসেছি তো 30টা দল, এর বাইরেও দল আছে, জনগণ আছে, আমরা তো অথরিটি না। তাহলে সেটা, এবং সংবিধানের যে কোনো বিষয়ে সংশোধন করবে পার্লামেন্টে, এটা আমরা ওই সময় বলেছিলাম, 1 নম্বর। 2 নম্বর, এই যে নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমাদের পজিশন কি ছিল, অনেকগুলো বিষয় আমরা দেখেছি, আমরা বলেছি ঘোরতর দ্বিমত। নিশ্চয় আমার কথা যখন শুনেছেন প্রেস কনফারেন্সে এসে আমরা চূড়ান্ত বয়কট পর্যন্ত করেছি, যে নোট অফ ডিসেন্টকে অনেক সময় বলা হচ্ছে নোট অফ ডিসেন্ট দেওয়া মানে এটা যেন মেনে নিছি সবাই মিলে করব। আমরা বলেছি যে না, যার জন্য কিন্তু আমরা জুলাই সনদে স্বাক্ষর করি নাই। আরও আমাদের সাথে সাংঘর্ষিক ছিল তাদের ভূমিকা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, এটি একটি ব্যাপার। আমরা ওই সময় বলেছিলাম গণভোট প্রয়োজন বাংলাদেশে, কিন্তু আগে না, নির্বাচনের পরে সংসদ যখন গণভোট আনবে তখন করা দরকার। এবং যেভাবে সংবিধান পরিষদ সহ অন্যান্য যেটা হয়েছে তার সাথে আমরা একমত ছিলাম না, এবং আমরা এই গণভোটকে সবসময় অপ্রয়োজনীয় বলেছি, এবং বলেছি যেভাবে 4টা প্রশ্নে আনা হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে নাই। কিন্তু কোথাও কি আসলে বারবার শুধু এই দুটো ইস্যু তোলা হচ্ছে কি? এবার আসছি আপনার ছাত্র রাজনীতি মতন এত গুরুত্বপূর্ণ একটা জায়গাকে আমরা আসলে পেছনে ফেলে দিচ্ছি। আমি ঠিক এই জায়গাটিতেই আপনার কাছে ফিরবো। আমি একটা বিরতি নিতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রুহিন হোসেন প্রিন্স, যে প্রসঙ্গে ছিলাম সম্মিলিত সম্মতির কথা বারবার সবাই বলছেন, কিন্তু
ছাত্র রাজনীতি তো বাংলাদেশের ইতিহাসের সাথে আছে, সেই ছাত্র রাজনীতি বাদ দেওয়ার জন্য গতকাল মধ্যরাতে ইডেনে যে বিক্ষোভ হয়েছে সেটি আসলে কিসের বার্তা? আচ্ছা, আমি আগের ধারাবাহিকতা বলে ওইখানে এসে শেষ করছি 2 মিনিটের মধ্যেই। তাহলে আমি যেটা বলতে চাইছিলি যে ওই যে এমন কি এই আলোচনাটা অনেক সময় আসে, তো এই কারণে বলতে হয় যে ঐক্যমত্যে কিন্তু গুরুত্বপূর্ণ বহু ইস্যুই আলোচনা হয় না, সেটা তো অন্য বিষয়। যেমন ধরেন আমি এখানে একটা যেখানে একটা ইতিহাসের চর্চা হচ্ছে বলে বলি, আমরা 2024 আগস্টে, আপনি দেখতে পারেন যদি আমার তারিখ ভুল না হয় 24 বা 25 অগস্ট, 5ই অগস্টের পরে প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে ভালো নির্বাচন কিভাবে করা যাবে আলোচনা শুরু করেন। সেটাও করে নাই বলে ওই যে আজকে হাফ ডান, মানে খুব ভালো সংস্কারবিহীন ইলেকশনও হলো। এই কাজগুলো অনেক কিছু হয়নি যেটা এখনকার জায়গায় করতে হবে, আমরা বামপন্থী দেশের চেষ্টা করছি। এবার আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুতর ঘটনা আমি মনে করি। আমি খালি উদাহরণ দিই, কালকে আমি ওই রাতের বেলায় টেলিভিশন এবং পত্রিকায় দেখলাম জনৈক শিক্ষিকা ওই ছাত্রীদের জিজ্ঞেস করছে যে তোমরা চাও কি। আমি যেটা শুনলাম 1 নম্বর বলছে আমরা এইখানে আমাদেরকেও অপমান করুক সেটা চাই না, 2 নম্বর বলেছে সিট বাণিজ্য চাই না, 3 নম্বর বলেছে যে আমরা দখলদারিত্ব চাই না। তা আমার কথা হচ্ছে তাহলে এইটার বিরুদ্ধে সংগ্রাম করছে না কেন? এইটা না করে ছাত্র রাজনীতি বন্ধের আলোচনা মোটেই গ্রহণযোগ্য না। কারণ আমরা দেখেছি ছাত্র রাজনীতি বন্ধ মানে হচ্ছে কেউ যদি ইচ্ছা না করে করবে না, আমরা কাউকে জোর করে করাবো না, কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ মানে হচ্ছে গণতান্ত্রিক চর্চা বন্ধ করে দেওয়া। এবং ওইখানে ওই যে গুপ্ত শব্দটা আসছে আমি ব্যবহার করতে চাই না, এইরকম অনেককে এমন কার্যকর ব্যবস্থার সূচনা করে দেওয়া যাতে করে আরো অন্ধকারের দিকে যাবে। এইটা হচ্ছে একটা বিরাট মাস্টার প্ল্যানের অংশ, বিরাজনীতিকরণের ধারা ফিরিয়ে আনা, যেটা 11 থেকে শুরু হয়েছিল। তার মানে এবং আমি এই এখনো সুযোগে কেউ বলি এই ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে। অফকোর্স এটা মোটেই গ্রহণযোগ্য না। এবং এই সুযোগে আমি বলি 11 ধারাবাহিকতা এখনো শেষ হয় নাই, বিরাজনীতিকরণের ধারাবাহিকতা শেষ হয় নাই। এবং আজকের দুনিয়াতে ওই 7 সালের পরে আরো নতুন নতুন সংকট এবং আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির ডমিনেশন বাড়ছে। ভূ রাজনৈতিক কারণে আমাদের অঞ্চলে তারা প্রভাব বিস্তার করতে চায়। আমাদের সবাইকে হুঁশিয়ার করে যদি বলেন আজকে ওই দখলদারিত্বের বিরুদ্ধে, সিট বাণিজ্যের বিরুদ্ধে, ওগুলোর বিরুদ্ধে চারণ করতে হবে, অপমান করা যাবে না, কিন্তু রাজনীতি বন্ধের কোনো ষড়যন্ত্র সেই সুযোগ নাই, সুযোগ দেওয়া যাবে না। রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট, এবং তারা এটিও বলেছে বিএনপি যেভাবে ব্যাকপাস খেলছে তাতে গোল খাওয়ার আশঙ্কা বেশি। কেন সেটা মনে করছেন? একটা বিষয় হচ্ছে যে মানে বিএনপি এমন মানে বড় কিছু মেজর ফাউল করে না যেটার জন্য রাজনৈতিক দলগুলো খুব সিরিয়াসলি তাকে এখনো টেনে হিস্ট্রে নামাবে অথবা একদিনের জন্য শান্তিতে থাকতে দেবো না খালেদা জিয়াকে, এই ধরনের কিছু করছে আমার কাছে মনে হচ্ছে না। আমি এটাকে দেখতেছি মানে পলিটিক্যাল মানে কনসাসনেস আকারে এবং কন্টিনিউয়াসলি সতর্ক করা আকারে, যে আমরা সবাই একসাথে আলোচনাগুলো করেছি, সিদ্ধান্ত নিয়েছি, সো আপনাদেরকে কন্টিনিউয়াসলি রিমাইন্ড করে দেওয়া যে আপনারা ভুল খেলছেন। আরেকটি গণঅভ্যুত্থান হতে পারে এমন বক্তব্য কিন্তু দিয়েছেন বিরোধী দলের বিচ্ছিন্ন, এটা মেইন স্ট্রিম বক্তব্য না বিরোধী দলের, যে টানে নামা ফেলবো গণঅভ্যুত্থান হবে, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। ছাত্র রাজনীতি নিয়ে একটু বলি যে ইন প্রিন্সিপাল আমি মনে করি ক্যাম্পাসে রাজনৈতিক দলীয় কোনো ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, কর্মকর্তা কর্মচারী রাজনীতি থাকতে পারবে না। বাংলাদেশ একটা সোনার বাংলা, যেখানে এই 24-এর গণঅভ্যুত্থানের কথা আমরা বলছি, সেখানে তো ছাত্রদের ভূমিকায় সবচেয়ে বেশি ছিল। কোত্থেকে আসছে? ব্রাকে কি পলিটিক্স আছে নাকি? নর্থ সাউথে পলিটিক্স আছে? ছাত্র সংসদ আছে? আমরা যখন আলাপ করি কৃষকের ছেলে মেয়েদেরকে আপনি ভিকটিম করে কেন পলিটিক্সের আলোচনা করছেন? শহরে মধ্যবিত্তরা, সবচেয়ে ধনী পরিবারের ছেলেমেয়েরা যেখানে লেখাপড়া করে সেখানে তো ছাত্র রাজনীতি হোক না হোক এ নিয়ে কোনো পর্যালোচনা নেই, আলোচনা নাই। কিন্তু সেই ছেলেমেয়েগুলোকে আন্দোলনে নেমে আসে নাই যেদিন আবু সাইদকে গুলি করা হয়েছে, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। ইটস অ্যাবাউট অল পলিটিক্যাল কনসিয়াসনেস। শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক কোন দল করেছেন? বেগম জিয়া কোন পলিটিক্স করেছেন? প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস শুধুমাত্র দলীয় পেটোয়া ছাত্র সংগঠন করলেই হয় না, টাউটবাটপার এখান থেকে বেশি তৈরি হয়েছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি 2টা জায়গা থেকে পলিটিক্যাল কনসিয়াসনেস ছাত্রদের ভিতর ডেভেলপ করা উচিত। সেটা হচ্ছে নির্বাচিত ছাত্র সংসদ, সেটা দলীয় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আসবে না, এবং এটা সারা দুনিয়াতে আমরা দেখেছি যে নির্বাচিত ছাত্র সংসদের মধ্য দিয়ে কীভাবে লিডারশিপ তৈরি হয়। সেকেন্ড হচ্ছে টিএসসি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, গান বাজনা, বিতর্ক, সাহিত্য চর্চা, যে যা পছন্দ করে, যে যা করতে চায়, এই প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করবে। কেন আজকে এই প্রশ্নটা করতে হবে যে কেন আজকে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না এই মিছিল হচ্ছে? এটা যদি এতই জনপ্রিয় হয়, এই বার্গারের টেস্ট যদি এতই মজা হয়,
তাহলে তো আপনার লাইন ধরে মাইকে মাইকে ঘোষণা করে করে সেই বার্গার আর ওই ওই মরিচের চা খাইতে মানুষ যাওয়ার কথা যাচ্ছে না তো, ভলান্টারি তো যাচ্ছে না, ক্ষমতা দেখায় নিতে হচ্ছে, জোর করে নেওয়া হচ্ছে, গণরুম গেস্ট রুম যেগুলো দেখেছে। অতএব আমি তিতুমিরের ছাত্রীদেরকে অথবা ইডেনের ছাত্রীদেরকে অ্যাপ্রিসিয়েট করি। প্রত্যেকটা ক্যাম্পাসে আওয়াজ তোলা দরকার পলিটিক্যাল কনসিয়াসনেস। বিএনপির তরফ থেকে তো বারবার আসলে এই বার্তাটা দেওয়া হচ্ছে। আমি আপনার কাছে আসি, এবি মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রী আসলে যে কথাটি বলেছেন যে দলের সমর্থন এবং একটা সমন্বয়ের কথার উপর তিনি ভীষণ গুরুত্ব দিয়েছেন, সেই সমর্থন এবং সমন্বয়টার মধ্য দিয়ে আসলে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেখান থেকে আমাদের উত্তরণ কতখানি সম্ভব? আমি তো রাজনৈতিক কোনো সংকট এই মুহূর্তে আমি দেখি না, বরং এখানে রাজনীতি কেউ আছে এই অস্তিত্ব প্রমাণের জন্য কিছু কথাবার্তা বলা হচ্ছে। কারণ একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা, এই সরকার কোথায় ভুল করছে, কোথায় ঠিক করছে সেগুলো প্রশংসা করা, কোথাও সে তার তিরস্কার করা। কিন্তু আমরা যদি আপনি দেখেন, এই আপনি যে শব্দটা উচ্চারণ করেছেন, সরকারকে ফেলে দেবো, সরকারকে করে দেবো, এটা হলো এটা হলো একটা এজেন্ডাকে জিয়ে রাখা, যাতে রাজনৈতিক দলগুলি আছে এটাকে মানুষের কাছে বোঝানো। আর আরেকটি জায়গা, আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে আমি কোনোভাবেই একমত না। বাংলাদেশে অর্জনের পিছনে ছাত্র রাজনীতির অবদান সবচেয়ে বেশি। আপনি দেখেন অনেক সময় মূল রাজনৈতিক শক্তি, অর্থাৎ যে জাতীয় রাজনৈতিক শক্তি যেখানে ব্যর্থ হয়েছে, যেমন 90-তে, এখানে ফিনিশ ভাই এখানে আছেন, 90-তে রাজনৈতিক দলগুলি কিন্তু ব্যর্থ হচ্ছিল, কোনো আন্দোলন তারা কোনোভাবে সফল, কিন্তু ছাত্ররা কিন্তু সর্বশেষ রক্ত দিয়ে সেই আন্দোলন সফল। এবার দেখেন রাজনীতিগুলো 16 বছর 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছে, পারে নাই, ছাত্ররা কিন্তু করেছে। সুতরাং আমার যদি একটা প্রতিবাদী শক্তি যদি আপনি দেশে না রাখেন, তাহলে তো আমার মনে আরও ফেসি স্বৈরাচাররা আরও বেশি বাতাচারে দিয়ে যাবে, যেটা আমাদের গণতন্ত্রকে একবার তৃণমূলেই ধ্বংস করে দেবে। আমার মনে হয় এইটা বাংলাদেশকে নিয়ে আরেকটি ষড়যন্ত্রের একটি অংশ, এই যে ছাত্র রাজনীতি বন্ধ। এই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করতেও আসলে প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায় পর্যন্ত যে এই সংগঠনের কথা বলছেন, যে যেভাবে সবাইকে সমন্বিত থাকার কথা বলেছেন নেতাকর্মীদের, সেই অবস্থানে বিএনপি নেতাকর্মীরা সমন্বিত কি আছেন বলে আপনি মনে করেন? আছে তো অবশ্যই। আমি তো একটা কথা বললাম, বাংলাদেশে একটা সরকারি দলের যে একটা উত্তাপ আপনি কোথাও দেখেন বাংলাদেশে? এমন কোনো ঘটনা এখন কি ঘটেছে দৃশ্যমান যেগুলো দিয়ে আপনি সমালোচনা করার মতো সুযোগ আছে? তো সুতরাং আপনাকে ইতিবাচক দেখার মতো সে চোখটা আমাদের থাকতে হবে। তার মানে আসলে বিরোধী দলগুলোকে আসলে ইতিবাচকভাবে দেখছে না, সেটি বলা অনেক ক্ষেত্রে দেখছে না, অনেক ক্ষেত্রে দেখছে না। জি, আমরা চেষ্টা করবো আসলে বাংলাদেশের এই যে রাজনীতি সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখার। এবি মোশাররফ হোসেন, রুহিন হোসেন প্রিন্স, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।